আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি ফাইজুস সালেহীন। প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতি, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হীরা স্যারের প্রতি আমাকে অনলাইন ক্লাস করার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমার অনলাইন ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, অষ্টম অধ্যায়, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আমি ইতোপূর্বেও আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার উপর একটি ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে আলাপ করেছি। আজকে আমরা জানবো আলোক তড়িৎ ক্রিয়া সম্বন্ধে। আলোক তড়িৎ ক্রিয়া বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় পদার্থবিজ্ঞানে। এই আবিষ্কারের জন্য বিজ্ঞানী আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন। 1905 সালে তিনি আলোক তড়িৎ ক্রিয়ার সঠিক ব্যাখ্যা প্রদান করেছিলেন, এই জন্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। অতএব আমরা বুঝতে পারলাম যে কত বড় একটি আবিষ্কারের জন্য আলোক তড়িৎ ক্রিয়ার মতো বিষয় আবিষ্কারের জন্য একটি নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। সেই কারণে আমাদের এই বিষয়টি পদার্থবিজ্ঞানে বোঝা যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের ক্লাসে আমরা কি শিখতে পারবো? আজকের ক্লাসে আমরা আলোক তড়িৎ ক্রিয়া কি তা জানতে পারবো, সূচন কম্পাঙ্ক কাকে বলে সেটি জানতে পারবো, কার্য অপেক্ষক কি সেটি জানতে পারবো, এবং আলোক তড়িৎ ক্রিয়া গাণিতিক বিশ্লেষণ জেনে কিভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব তাও আজকে আমি তোমাদেরকে আমার ক্লাসে সমাধান করে দেব কিছু গাণিতিক সমস্যা। প্রথমে আমরা একটি ভিডিও দেখব, যার মাধ্যমে তোমরা ফটো তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আমরা ভিডিওটি দেখি। এই ভিডিও চিত্রে তোমরা লক্ষ্য করো যে কি হচ্ছে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বর্তনী। প্রথমে এটি একটি বর্তনী যাতে একটি ক্যাথোড আছে এবং একটি অ্যানোড আছে। তোমরা সবাই লক্ষ্য করো, এখানে একটি বর্তনী, এখানে একটি এমিটার আছে, ক্যাথোড আছে, অ্যানোড আছে। ক্যাথোড এবং অ্যানোডটি ধাতব পদার্থের তৈরি। আবারও বলছি যে ধাতব পদার্থের তৈরি না হলে ফটো তড়িৎ ক্রিয়া ঘটবে না। ফটো তড়িৎ ক্রিয়া অবশ্যই ধাতুর উপর ঘটে। এরপরে আমরা দেখি যে একটি আলোক উৎস, যেখান থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে তার উপরে, ক্যাথোডের উপরে। তো আমরা দেখতে পাচ্ছি আলো এসে ক্যাথোডের উপর পড়ে। সবাই তোমরা ভিডিও চিত্রটিতে লক্ষ্য করো। আমি ভিডিওটি ছাড়লাম না, কিন্তু তোমাকে ভিডিও চিত্রের মাধ্যমে তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি যে আলো এসে ধাতব পদার্থের উপর অর্থাৎ ক্যাথোডের উপর পতিত হয়। কি হয় পতিত হলে? আলোক রশ্মি তড়িৎ শক্তিতে, আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কিভাবে? আলোক রশ্মি এখানে যদি আপতিত হয় এই ধাতব পদার্থের পৃষ্ঠে, তখন এই ধাতব পদার্থ থেকে কিছু ইলেকট্রন নির্গত হয় এবং ইলেকট্রন গুলো নির্গত হয়ে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায় এবং এই বর্তনীতে তড়িৎ প্রবাহিত হয়। তো সর্বপ্রথম হেনরিক হার্জ 1887 খ্রিস্টাব্দে এই বিষয়টি অনুধাবন করেন, কিন্তু তার কোনো ব্যাখ্যা ছিল না। পরবর্তীকালে 1900 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লেনার্ড নিশ্চিতভাবে প্রমাণ করেন যে কোন ধাতব পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হলে ইলেকট্রন নির্গত হয়, কিন্তু তিনি সে কি কারণে এটি ঘটে তার ব্যাখ্যা দিতে পারেননি। 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আইনস্টাইন সর্বপ্রথম এই ব্যাখ্যা দেন। তিনি ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব ব্যবহার করেন। সেই সাথে তিনি যে আলোক একটি কণিকা, আলো যে একটা কণা ধর্ম রয়েছে সেই ব্যাপারে তিনি ধারণা দেন। এবং আলোর কণা ধর্মকে যদি আমরা হিসেব করি তাহলে খুব সহজে আমরা ফটো তড়িৎ ক্রিয়া বুঝতে পারবো।
যদি আলোকে তরঙ্গ আকারে ধরা হয় তাহলে এই ফটো তড়িৎক্রিয়া ব্যাখ্যা করা যায় না। আমরা যে চিরায়ত তরঙ্গ তত্ত্ব সম্বন্ধে জানি সেই তত্ত্ব দিয়ে কখনোই ফটো তড়িৎক্রিয়ার ব্যাখ্যা দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? কারণ আলোকে যদি তুমি কণা হিসাবে ধরো তাহলে দেখো যে আলোর কণাটা এই ধাতুর পৃষ্ঠে এসে পড়ছে এবং আমরা জানি যে ধাতু পৃষ্ঠে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে বোঝা যাচ্ছে এই যে আলোর কণা এসে পড়ছে ধাতুর পৃষ্ঠে এবং ধাতুর পৃষ্ঠে যে মুক্ত ইলেকট্রন থাকে তার সাথে সংঘর্ষ হচ্ছে, স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষের ফলে ইলেকট্রনটি উত্তেজিত হচ্ছে এবং ইলেকট্রনটি উত্তেজিত অবস্থায় যথেষ্ট পরিমাণ শক্তি অর্জন করে নির্গত হয়ে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে। তো এই বিষয়টি আলোর কণা তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। চিরায়ত তরঙ্গ তত্ত্ব যদি আলোকে আমি তরঙ্গ হিসাবে ধরি তাহলে এই বিষয়টি ব্যাখ্যা করা যায় না। এটি আমাদের মনে রাখতে হবে যে এটি চিরায়ত তরঙ্গ তত্ত্বের একটি ব্যর্থতা, যে চিরায়ত তরঙ্গ তত্ত্ব দিয়ে আলোর ফটো তড়িৎক্রিয়া অর্থাৎ আলোক তড়িৎক্রিয়ার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা দিতে হলে আলোর কণা তত্ত্ব নিয়ে আসতে হবে, অর্থাৎ আলোকে ফোটন হিসেবে কল্পনা করতে হবে যে আলো হচ্ছে অসংখ্য ফোটনের সমষ্টি। অসংখ্য ফোটন থাকে আলোর মধ্যে, প্রত্যেকটা ফোটনের শক্তি হচ্ছে এইচ নিউ। আমরা একটু পরে দেখব প্রতিটা ফোটনের শক্তি হচ্ছে এইচ নিউ এবং এইচ নিউ পরিমাণ শক্তি যখন এখানে আপতিত হয় তারপরে ইলেকট্রন নির্গত হয়। তাহলে যদি তোমাদের পরীক্ষা আসে ফটো তড়িৎক্রিয়া কি, আমি আশা করি যে তোমরা খুব ভালোভাবে জিনিসটা ব্যাখ্যা করতে পারবে যে আলোক রশ্মি কোনো ধাতু পৃষ্ঠের উপর এসে পতিত হয়, ফলে ধাতু পৃষ্ঠের মধ্যে যে ইলেকট্রন রয়েছে তার সাথে আলোর কণাগুলোর একটি সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ইলেকট্রন গুলো যথেষ্ট পরিমাণ শক্তি অর্জন করে এবং শক্তি অর্জন করে সেই ইলেকট্রন পরিমাণ একটা ইলেকট্রন গুলো একটি গতিশক্তি দিয়ে নির্গত হয়ে যায়। এটিই হচ্ছে আলোর তড়িৎক্রিয়া, অর্থাৎ আলোকের শক্তিতে রূপান্তর, আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় এই আলোক তড়িৎক্রিয়ার মাধ্যমে। আমরা যদি এখানে খেয়াল করি যে সংজ্ঞাটি, যে উপযুক্ত কম্পাঙ্কের আলো কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে আপতি ইলেকট্রন নির্গমনের ঘটনাকে অর্থাৎ তড়িৎ প্রবাহের ঘটনাকে আলোক তড়িৎক্রিয়া বলে। তো এখানে একটি বিষয় হচ্ছে ধাতব পৃষ্ঠ, দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইলেকট্রন নির্গমন হবে আর আলোক অবশ্যই পড়বে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আলোটি কি হতে হবে, উপযুক্ত কম্পাঙ্ক হতে হবে। তোমাদের পরীক্ষায় এই জিনিসটি তোমরা উল্লেখ করবে যে উপযুক্ত কম্পাঙ্ক না হলে ব্যাপারটি ঘটবে না। তোমরা এই চিত্রটির দিকে ভালো করে লক্ষ্য করো। এই চিত্রটিতে আলোক তড়িৎক্রিয়ার বর্ণনা দেওয়া হয়েছে। যে আমি বলেছিলাম যে প্রত্যেকটি পদার্থের একটা ধাতব পদার্থের একটা ধর্ম রয়েছে। যেমন আমরা জানি ধাতব পদার্থ, প্রত্যেকটা পদার্থে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে। তো নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন গুলোর একটি বন্ধন রয়েছে। তো ধাতব পদার্থের বন্ধনটা খুবই দুর্বল, এই কারণে ধাতব পদার্থ পরিবাহী হিসেবে কাজ করে। তো এই জন্যই আলোক তড়িৎক্রিয়াতে আমরা ধাতু মধ্যে আলো ফেলবো। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ধাতুর মধ্যে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে বন্ধন আছে সেই বন্ধনের একটা শক্তি রয়েছে। এই বন্ধন শক্তিটাকে বলা হয় কার্য অপেক্ষক। এই বন্ধন শক্তিকে আবার বলছি, একে বলা হচ্ছে কার্য অপেক্ষক। প্রত্যেকটা ধাতুতে যে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে একটা দুর্বল বন্ধন রয়েছে সেই বন্ধনের যে শক্তি, সেই শক্তিটাকে বলে কার্য অপেক্ষক। তো বাইরে থেকে যে আমি আলো দিব ধাতব পদার্থের উপরে, সেই আলোর শক্তিটি অবশ্যই ইলেকট্রন আর নিউক্লিয়াসের যে বন্ধন শক্তি তার থেকে বেশি হতে হবে। যদি ধাতুর উপরে যে আলোটা পড়বে সে আলোর শক্তি কার্য অপেক্ষকের থেকে কম হয়, অর্থাৎ ইলেকট্রন আর নিউক্লিয়াসের বন্ধন শক্তি থেকে কম হয়, তাহলে কোনো আলো নির্গত হবে না। ইলেকট্রন নির্গত হতে হলে অবশ্যই আপতিত আলোর শক্তি বেশি হতে হবে। কার থেকে? আপতিত আলোর শক্তি ইলেকট্রনের বন্ধন থেকে বেশি হতে হবে, অর্থাৎ ইলেকট্রনের যে সাথে নিউক্লিয়াসের যে বন্ধন
তার থেকে আপতিত আলোর শক্তি বেশি হতে হবে। তো আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি, উদাহরণের মাধ্যমে তোমরা বাস্তব ঘটনাকে যদি তোমরা অনুধাবন করতে পারো তাহলে সবকিছু তোমাদের কাছে সহজ হবে, তোমরা অনেক সহজে অনেক কঠিন জিনিস বুঝতে পারবে। যেমন এই ক্ষেত্রে আমরা একটা পটাশিয়ামের পাক নিয়েছি, তোমরা দেখেছো, এবং পটাশিয়ামের কার্য অপেক্ষক হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। আমি আবারও বলছি, কার্য অপেক্ষক মানে হচ্ছে যে পটাশিয়ামের মধ্যে যে পরিমাণ ইলেকট্রন আছে, তোমরা পটাশিয়ামের আণবিক গঠন, পারমাণবিক গঠন তোমরা জানো। তো সেই ইলেকট্রনের সাথে যে মুক্ত ইলেকট্রন থাকে আউটার শেলে, বহিঃ খোলকে যে ইলেকট্রন থাকে তার সাথে নিউক্লিয়াসের একটা বন্ধন শক্তি থাকে। সেই বন্ধন শক্তিটাকে কার্য অপেক্ষক হিসাবে বলা হয় এবং সেটার পরিমাণ হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখন সেই ইলেকট্রনটাকে যদি তুমি মুক্ত করতে চাও, পটাশিয়াম থেকে বের করে ফেলতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এমন আলো দিতে হবে যার শক্তি 2 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি। তুমি যদি 2 ইলেকট্রন ভোল্টের কম শক্তি প্রদান করো তাহলে কখনোই তুমি সেই আলোক শক্তি দিয়ে ইলেকট্রন বের করতে পারবে না। খুব সহজ হিসাব যে যদি আলোক তড়িৎক্রিয়া ঘটাতে হয় তাহলে অবশ্যই আলোক শক্তি যে শক্তির পরিমাণ, অর্থাৎ এখানে আমরা সমীকরণটি দেখছি যে ই ফোটন অর্থাৎ আলোর যে শক্তি সেটা হচ্ছে এইচ এবং নিউ। নিউ বলতে বোঝা হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তো কম্পাঙ্ক যত বেশি হবে আলোর শক্তি তত বেশি হবে, কম্পাঙ্ক যত কম হবে আলোর শক্তি তত কম হবে। কম্পাঙ্ক বলতে প্রতি সেকেন্ডে যে তরঙ্গ আলোর যতটুকু কম্পাঙ্ক, এখানে আমরা ফোটনের কম্পাঙ্ক বোঝাচ্ছি যেহেতু এখানে আলোকে কণা হিসাবে ধারণা বলা হচ্ছে এবং এখানে আলোকে কণা হিসাবে বিবেচনা করা হচ্ছে এবং সেই ফোটনের কম্পাঙ্ক হচ্ছে নিউ এবং ফোটনের শক্তি হচ্ছে ই। একটা জিনিস বলে রাখি, আলো তরঙ্গ এবং কণা উভয় ধর্মই আলোর রয়েছে। এটাকে বলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অর্থাৎ দ্বৈত ধর্ম। আলো কণা হিসাবেও আচরণ করে, আবার আলো তরঙ্গ হিসাবেও আচরণ করে। আলোকে কখনো কণার ধর্ম পাওয়া যায়, কখনো তরঙ্গ ধর্ম পাওয়া যায়, কিন্তু ফটো তড়িৎক্রিয়ার ক্ষেত্রে আলোর তরঙ্গ ধর্ম নিয়ে কোনো আলোচনা করা যাবে না, কারণ আলো তরঙ্গ ধর্ম দিয়ে কখনোই আলোর তড়িৎক্রিয়ার কোনো ব্যাখ্যা দেয়া যায়। আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা দিতে হলে আলোকে অবশ্যই কণা হিসাবে বিবেচনা করতে হবে। যদিও এটা তোমাদের কাছে কনফিউজিং মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে আলো সবসময় কখনো তরঙ্গ হিসাবে কাজ করে, কখনো কণার মতো আচরণ করে এবং ফটো তড়িৎক্রিয়ার ক্ষেত্রে আলো কণার মতো আচরণ করে। এবং এই ফোটনের কম্পাঙ্ক হচ্ছে নিউ এবং শক্তি হচ্ছে ই। তাহলে ই পরিমাণ শক্তি দিয়ে এবং নিউ পরিমাণ কম্পাঙ্ক দিয়ে যদি একটা আলো এসে পড়ে এবং আলোর শক্তি যদি তুমি পরিমাপ করো সেটার মান যদি হয় 1.77 ইলেকট্রন ভোল্ট, তাহলে কত তড়িৎক্রিয়া ঘটবে না, কারণ এখানে দেখা যাচ্ছে যে কোনো ইলেকট্রন নির্গত হবে না, কারণ পটাশিয়ামের কার্য অপেক্ষক হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট আর যে ফোটনের শক্তি হচ্ছে 1.77 ইলেকট্রন ভোল্ট। কিভাবে একটা কম শক্তির বস্তু কি বেশি শক্তির বস্তুকে তুলতে পারবে? কখনোই না। যেমন ধরো যদি আমি ধরি যে তুমি কেউ একজন একটি গর্তে পড়ে গেছে, রাস্তায় কোনো একটি গর্তে পড়ে গেছে, এখন যদি তাকে তোমার সেই গর্ত থেকে উঠাতে হয়, তুলে আনতে হয়, তাহলে অবশ্যই তার যে বিভব শক্তি তার থেকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে এবং তাকে তোমার উপরে তুলে আনতে হবে। তুমি যদি সেই বিভব শক্তির থেকে বেশি শক্তি অর্থাৎ তার ওজনের থেকে বেশি শক্তি যদি প্রয়োগ না করো তাহলে সেই ব্যক্তিকে থেকে তুমি গর্ত থেকে তুলে আনতে পারবে না। আমরা যদি পদার্থের মধ্যে ইলেকট্রনটাকে সেই গর্তের মধ্যে একটা ইলেকট্রন হিসাব করি যে সেই কোন একটা আবদ্ধ গর্তের মধ্যে, তাহলে সেই গর্ত থেকে যদি ইলেকট্রনটাকে তুলে আনতে হয় তাহলে অবশ্যই ইলেকট্রনটার যে শক্তি আছে সেই শক্তি থেকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। বেশি শক্তি প্রয়োগ করলেই ইলেকট্রনটি বের হয়ে আসতে পারবে। যেমন আমরা পরবর্তীতে দেখি, যদি আমরা শক্তিটা দেই হচ্ছে 2.25 ইলেকট্রন ভোল্ট, তাহলে আমাদের কিছু ইলেকট্রন এখানে নির্গত হয় অর্থাৎ ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হয়।
আরো যদি বাড়িয়ে দেই তাহলে আরো বেশি গতিশক্তির ইলেকট্রন পাওয়া যাবে। তাহলে বোঝা যাচ্ছে কম্পাঙ্ক যত বেশি হবে আলোর শক্তি তত বেশি হবে এবং ফটোতড়িৎকের সেই ইলেকট্রনও নির্গত হবে। এর মাধ্যমে আমাদের খুব সহজে আমরা এই ফটোতড়িৎক্রিয়ার বিষয়টি বুঝতে পারবো। আরেকটি বিষয় এই ক্ষেত্রে আমার বলে রাখা দরকার যে আলোক তড়িৎক্রিয়া কি হচ্ছে তাৎক্ষণিক ঘটনা, অর্থাৎ সাথে সাথেই ঘটে। যে আলো এসে পড়লো সাথে সাথেই ইলেকট্রন নির্গত হয়ে যায়, কোনো দেরি হবে না, কোনো টাইম ল্যাগ নাই। আলোক এসে পড়ার সাথে সাথে আলোক শক্তি এখানে আপতিত হওয়ার সাথে সাথে ইলেকট্রন নির্গত হয়। যদি সময়ের পার্থক্য নির্ণয় করা হয় তাহলে দেখা যায় যে প্রায় 3 ন্যানো সেকেন্ডের মতো, খুবই ক্ষুদ্র, যা পরিমাপ করা যায় না সহজে। তো অতএব বলা যায় এটি একটি তাৎক্ষণিক ঘটনা। এটি হচ্ছে ফটোতড়িৎক্রিয়ার বা আলোক তড়িৎক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য, যে আলোক তড়িৎক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা, যে ঘটার সাথে সাথে আলো পড়ার সাথে সাথেই ইলেকট্রন নির্গত হয়ে যায়। এই তাৎক্ষণিক ঘটনাটি কোনোভাবেই চিরায়ত পদার্থ বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। চিরায়ত বলতে বোঝায় যে আগে প্রথমে বিজ্ঞানীরা ধারণা করতেন যে আলোর তরঙ্গ ধর্ম রয়েছে, আলোর কোনো কণা ধর্ম নেই, আলোর ফোটনের তত্ত্ব তারা জানতেন না। তো তাদের ধারণা ছিল যে আলো এক ধরনের তরঙ্গ, আলো অবশ্যই তরঙ্গ, কিন্তু আলোর কণা ধর্ম রয়েছে, যা 1900 সালের পূর্বে বিজ্ঞানীরা জানতেন না। তো তাদের সেই তত্ত্ব দিয়ে আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যা দেওয়া যায় না। যে আলো, তাদের তত্ত্বকে যদি মানতে হয় তাহলে অবশ্যই একটা সময়ের পার্থক্য থাকবে, অর্থাৎ আলো পড়বে, ইলেকট্রনটা উত্তেজিত হয়ে হয়ে মানে এখান থেকে নির্গত হতে বেশ কিছু সময় লাগার কথা। চিরায়ত পদার্থ বিজ্ঞান অনুযায়ী আলোক যদি এসে পড়ে এবং সেক্ষেত্রে ইলেকট্রন গুলো যে উত্তেজিত হয়ে এখান থেকে নির্গত হয়, সে তার পিছনে কিছু সময় প্রয়োজন, কিন্তু আমাদের ফটোতড়িৎক্রিয়া চিরায়ত পদার্থ বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা দেওয়া যায় না। তো আমরা এ পর্যায়ে কিছু ব্যবহার দেখব, আলোর তড়িৎক্রিয়ার কিছু ব্যবহার দেখব, যে আমরা সচরাচর দেখে থাকি যে সোলার প্যানেল, যে বিভিন্ন জায়গায় আমরা ছাদের উপরে, ঘরের চালের উপরে সোলার প্যানেল দেখি। আর এখানে দেখানো হচ্ছে সোলার হিটার, আমরা চিত্রে লক্ষ্য করি যে সোলার মাধ্যমে যে পানি গরম করার পদ্ধতি, আর এটা হচ্ছে সূর্যের শক্তি ব্যবহার করে যে আমরা বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি, সেই সম্বন্ধে এখানে দেখানো হয়েছে। তো এই দুটি হচ্ছে আলোক তড়িৎক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। যে সোলার সেলে অর্থাৎ সৌর কোষে বিদ্যুৎ শক্তি কিভাবে পাই? সৌর কোষ দিয়ে আমরা বাসার ফ্যান, লাইট, টিভি সবকিছু চালাতে পারি, বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি। কিন্তু বিদ্যুৎ শক্তি আমরা কিভাবে পাই? সোলার সেলের মাধ্যমে, আমরা ফটোতড়িৎক্রিয়ার মাধ্যমে পাই। এখানে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়, অর্থাৎ সূর্যের আলো এখানে আমরা ব্যবহার করি। সূর্যের আলো এখানে যে সোলার সেলের যে ইলেকট্রন থাকে তাকে এক্সাইটেড করে এবং ইলেকট্রন নির্গত করে, সেই ইলেকট্রনের প্রবাহ দিয়ে তড়িৎ প্রবাহ পাওয়া যায় এবং সেই তড়িৎ প্রবাহ দিয়ে আমরা বাসায় কারেন্ট ব্যবহার করি। তোমরা কি কখনো ভেবে দেখেছো এভাবে যে এই যে সোলার সেল দিয়ে যে সবকিছু বিদ্যুৎ চলছে সেটা কিভাবে চলছে? সোলার সেল দিয়ে আসলে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হচ্ছে এবং সেখানেও ফটোতড়িৎক্রিয়া ব্যবহার করা হয়। তাহলে অতএব আমরা চমৎকার জিনিস দেখতে পেলাম যে কিভাবে আমরা আলোক তড়িৎক্রিয়ার বাস্তব জীবনেও ব্যবহার করতে পারি। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, যেটাকে বলে সূচন কম্পাঙ্ক। আবারও বলি, সূচন কম্পাঙ্কের ধারণা আগে বিজ্ঞানীদের ছিল না। সূচন কম্পাঙ্ক সম্বন্ধে কোনো কিছুই 1900 সালের পূর্বে বিজ্ঞানীরা বলতে পারেন নাই, কারণ সূচন কম্পাঙ্কের ধারণা চিরায়ত পদার্থ বিজ্ঞান দিয়ে করা যায় না। অর্থাৎ আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে সূচন কম্পাঙ্কের কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। সূচন কম্পাঙ্কের ব্যাখ্যা পরবর্তীতে যখন আলো ফোটন আকারে, অর্থাৎ আলোর যে কোয়ান্টাম তত্ত্ব পাওয়া গেছে, কোয়ান্টাম তত্ত্ব দিয়ে সূচন কম্পাঙ্কের ব্যাখ্যা দেওয়া যায়। তো আমরা দেখি সূচন কম্পাঙ্কটা কি জিনিস। যে কোন ধাতব পদার্থের সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো আপতিত হলে তা থেকে কেবলমাত্র ফটো ইলেকট্রন মুক্ত হয়, তাকে ওই ধাতুর সূচন কম্পাঙ্ক বলে। একে 1 নং দ্বারা প্রকাশ করা হয়।
তোমরা আরো ভালোভাবে যদি বোঝাতে চাই তাহলে তোমাদেরকে একটা ছবি নিয়ে যাই। ছবিটা তোমরা খেয়াল করো যে এটা একটা ধাতব পদার্থ, তার উপর আলো এসে পতিত হয়েছে। তো আমি যদি আবারও সেই আগের কথা বলি যে আলোর শক্তি অবশ্যই বেশি হতে হবে। তো এখন দেখা গেছে যে তুমি একটা যদি তরঙ্গ, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে আর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে। যেই কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রনটি শুধু উত্তেজিত হবে কিন্তু ইলেকট্রনটি নির্গত হবে না। অর্থাৎ ইলেকট্রনটি তার নিউক্লিয়াসের থেকে মুক্ত হবে কিন্তু গতি শক্তি প্রাপ্ত হবে। সেই কম্পাঙ্কটাকে বলে সূচন কম্পাঙ্ক। অর্থাৎ সেই কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্ক দিতে হবে। আমি বলেছি যে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক রয়েছে, যেই কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের আলো না দিলে তড়িৎ প্রবাহিত হবে না, অর্থাৎ ইলেকট্রন প্রবাহিত হবে না। তো তড়িৎ প্রবাহিত হতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ কম্পাঙ্কের আলোই ব্যবহার করতে হবে। নির্দিষ্ট পরিমাণ কম্পাঙ্কের আলো যদি দিতে হয় এর থেকে বেশি দিতে হবে। তো নির্দিষ্ট কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো যদি এসে পড়ে তাহলেই ইলেকট্রন বের হবে, নতুবা ইলেকট্রন বের হবে। সেই কম্পাঙ্কটাকেই সূচন কম্পাঙ্ক বলে। যে এই যে আমরা আবার দেখি সূচন কম্পাঙ্কটা কি, অর্থাৎ যেই কম্পাঙ্কের আলো তড়িৎ ক্রিয়ার ফটোতড়িৎ ক্রিয়ার সূচনা করে, অর্থাৎ যেই তড়িৎ ফটোতড়িৎ ক্রিয়া ঘটে সূচনা তো একটা করতে হবে, সূচনা না করলে তো ইলেকট্রন নির্গত হবে না। তাহলে ন্যূনতম যে আলো পড়লে, ন্যূনতম যে কম্পাঙ্কের আলো পড়লে প্রথমে ইলেকট্রনটি তার নিউক্লিয়াসের থেকে বিচ্ছিন্ন হয়ে গতিপ্রাপ্ত হওয়ার অবস্থা অর্জন করবে, তাকে সূচন কম্পাঙ্ক বলে। গতিপ্রাপ্ত হবে না, এর থেকে বেশি দিলে গতিপ্রাপ্ত হবে, কিন্তু সূচন কম্পাঙ্কের আলো দিলে ইলেকট্রনটি জাস্ট তার নিউক্লিয়াস থেকে মুক্ত হয় কিন্তু সে গতিশক্তি প্রাপ্ত হয় না। আবারও বলছি, সূচন কম্পাঙ্কের আলো পেলে ইলেকট্রনটি শুধুমাত্র তার নিউক্লিয়াস থেকে মুক্ত হয় কিন্তু গতিশক্তি প্রাপ্ত হয় না। তাহলে গতিশক্তি প্রাপ্ত করতে হলে কি হবে, আর অনেক বেশি শক্তির আলো দিতে হবে যার কম্পাঙ্ক সূচন কম্পাঙ্কের থেকে বেশি। অতএব সূচন কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রন প্রবাহিত হবে। একইভাবে বলা যায় যে সূচন একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, যে তরঙ্গ যেই তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যে আলো যদি আমরা ফেলি, এবং সূচন কম্পাঙ্কের ক্ষেত্রে কি ছিল যে বেশি কম্পাঙ্ক দিলে ইলেকট্রন যাবে, কিন্তু তরঙ্গ যেহেতু কম্পাঙ্কের বিপরীত, তাই একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে যার তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য দিলে আলো ইলেকট্রন নির্গত করতে পারবে না। তাহলে ইলেকট্রন নির্গত হতে হলে কি করতে হবে, একটা সূচন কম্পাঙ্ক রয়েছে যার থেকে বেশি কম্পাঙ্কের আলো দিতে হবে, একটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে যার থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিতে হবে। তাহলে ফটোতড়িৎকে তোমরা ব্যবহারিক যখন করবা তখন কিন্তু আলো ফেললেই, এবার মনে করবে না যে কোনো কিছুর মধ্যে আলো ফেললেই ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, এত সহজ না বিষয়টা। আলো আমি ফেললাম সাথে সাথে ইলেকট্রন বের হয়ে গেল তা না, অবশ্য কিছু শর্ত রয়েছে যে অবশ্যই ইলেকট্রনের যে আমার নির্গত করতে হবে সেই জন্য একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলতে হবে যা একটা সূচন কম্পাঙ্ক থেকে বেশি, এবং একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলতে হবে যা সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম। এই শর্ত না মানলে ফটোতড়িৎ ক্রিয়ার ঘটনা আমরা অনুধাবন করতে পারবো না, পরিলক্ষিত হবে না। আশা করি তোমরা সূচন কম্পাঙ্কের বিষয়টি বুঝতে পেরেছো। আর সূচন কম্পাঙ্ক থেকে কম কম্পাঙ্কে আলো যদি আপতিত হয় তাহলে কোনো ইলেকট্রন নির্গত হবে। তাহলে বোঝা গেল সূচন কম্পাঙ্কের গুরুত্ব কত বেশি, এবং এটি নির্ভর করে পদার্থের, ধাতব পদার্থের বৈশিষ্ট্যের উপর। যেমন জিঙ্কের সূচন কম্পাঙ্ক সিজিয়ামের থেকে বেশি, তো সেটির একটা চার্ট আছে কার সূচন কম্পাঙ্ক কত। যদি ইলেকট্রন নির্গত করতে হয় অর্থাৎ ফটো তড়িৎ ক্রিয়া ঘটাতে হয় তাহলে অবশ্যই জানতে হবে কোন ধাতুর সূচন কম্পাঙ্ক কত, সেই অনুযায়ী আমাদের আলো ফেলতে হবে। আমরা আশা করি যে সূচন কম্পাঙ্ক বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমি আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম পড়াবো যেটি হচ্ছে কার্য অপেক্ষক।
তো কার্য অপেক্ষক আমরা দেখি যে কোন ধাতু থেকে কেবলমাত্র ইলেকট্রন মুক্ত করতে আপতিত আলো অর্থাৎ ফোটনের যে শক্তি ব্যয় হয় তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলে। এই W নট দ্বারা প্রকাশ করা হয়। W নট ইজ ইকুয়াল টু HF নট। এই বিষয়টিকে আমরা একটু বিশদভাবে বলতে পারি, ব্যাখ্যা করতে পারি যে আমরা আবার ছবিতে চলে যাই। এই যে আলো যে এসে পড়লো পদার্থটার উপরে, তাহলে আমি সূচন কম্পাঙ্কটা আমরা এখন বুঝেছি। তো এই যে ধাতুটা, ধাতুর মধ্যে অসংখ্য ইলেকট্রন রয়েছে এবং সেই ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের সাথে বন্ধনে আবদ্ধ, ধাতব বন্ধন, যাকে বলে ধাতব বন্ধন। ধাতব বন্ধন তো একটি শক্তি। এখন এই শক্তিকে যদি অতিক্রম করতে হয় তাহলে অবশ্যই বলেছিলাম যে আলোর শক্তিটা এই শক্তি থেকে বেশি হতে হবে। তাহলে কার্য অপেক্ষক সেই শক্তিটাকে বোঝায় যা সেই ধাতব বন্ধনের শক্তি, অর্থাৎ যে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ বন্ধন, অর্থাৎ যে বন্ধন রয়েছে, ধাতব বন্ধন রয়েছে, সেই বন্ধনের যে শক্তি, সেই শক্তির পরিমাণটাকেই কার্য অপেক্ষক বলা হয়। তো আমরা কার্য অপেক্ষকের সংজ্ঞাটা আবার দেখি যে কোন ধাতু থেকে কেবলমাত্র ইলেকট্রন মুক্তি করতে আপতিত আলো বা ফোটনের যে শক্তি পায়, অর্থাৎ যা বললাম যে এই শক্তি দিয়ে শুধুমাত্র ফোটনটি ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। বলেছি যে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, সংঘর্ষে লিপ্ত হয়ে ইলেকট্রনটিকে উত্তেজিত করবে এবং ইলেকট্রনটি নিউক্লিয়াসের সাথে বন্ধন ছিন্ন করবে, কিন্তু ইলেকট্রনটি নির্গত হয়ে যাবে না। কার্য অপেক্ষক অর্জন করে শুধুমাত্র ইলেকট্রনটি গমনের শক্তি অর্জন করবে, কিন্তু ইলেকট্রনটি নির্গত হবে না, অর্থাৎ সে কোনো গতিশক্তি অর্জন করতে পারবে না। অতএব আমরা বুঝতে পারছি যে আবার ছবিতে দেখি ধাতব পৃষ্ঠ থেকে একটি ইলেকট্রনকে মুক্ত করতে একটা ন্যূনতম শক্তির প্রয়োজন। এই শক্তির পরিমাণ কি বলা হয়? কার্য অপেক্ষক। অর্থাৎ কার্য অপেক্ষক হচ্ছে সেই ন্যূনতম শক্তি যে শক্তিটি ব্যবহার করে একটি ইলেকট্রন তার নিউক্লিয়াস থেকে সম্পর্ক ছিন্ন করতে পারে এবং সে নির্গত হওয়ার জন্য উপযুক্ত হয়, কিন্তু নির্গত হয় না। নির্গত হতে হলে আরো বেশি পরিমাণ, বেশি কম্পাঙ্কের শক্তি প্রদান করতে হবে, অর্থাৎ বেশি পরিমাণ, বেশি কম্পাঙ্কে আলোক শক্তি আপতিত করতে হবে। তো পদার্থবিজ্ঞানে ফটোতড়িৎক্রিয়ার ব্যাখ্যায় কার্য অপেক্ষকও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কার্য অপেক্ষক বিষয়টি না বুঝলে আমরা এই ফটোতড়িৎক্রিয়ার বিষয়টি অনুধাবন করতে পারবো না। কার্য অপেক্ষক আইডিয়াটাও এসেছে, আপনার ব্যাখ্যাটাও আমাদের চিরায়ত পদার্থবিজ্ঞান অর্থাৎ তরঙ্গ তত্ত্ব দিয়ে দেওয়া সম্ভব না। এই কার্য অপেক্ষকের ধারণাটাও সৃষ্টি করেছে, ব্যাখ্যা দিয়েছে কোয়ান্টাম তত্ত্ব, এবং আলোর কোয়ান্টাম তত্ত্ব দ্বারাই এই কার্য অপেক্ষকের সুবিশদভাবে ব্যাখ্যা দেওয়া যায় এবং বোঝা যায় যে এই কার্য অপেক্ষকের থেকে বেশি পরিমাণ শক্তি এসে কোনো ধাতুর মধ্যে যদি পড়ে তাহলে সেই ধাতু থেকে ইলেকট্রন নির্গত হবে এবং তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। আবারও বলছি যে কার্য অপেক্ষকের থেকে কম পরিমাণ শক্তি নিয়ে যদি কোনো আলো কোনো ধাতুর উপর পড়ে তাহলে সেই ধাতু থেকে কোনো ইলেকট্রনই বের হবে না। তো অতএব বোঝা গেল যে আমাদের ফটোতড়িৎক্রিয়া বুঝতে হলে আমাদের এই সূচন কম্পাঙ্ক এবং এই কার্য অপেক্ষক এই দুটি সম্বন্ধে খুব ভালো ধারণা অর্জন করতে হবে। আরেকটি বিষয় বলা খুবই জরুরি যে কার্য অপেক্ষক কোনো একটা ধাতুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ এটি একটা ধ্রুব সংখ্যা। যেমন জিঙ্কের ক্ষেত্রে কার্য অপেক্ষক একরকম, সোডিয়ামের ক্ষেত্রে আরেক রকম। তো আমি যেই ধাতু ব্যবহার করব তার একটা নির্দিষ্ট কার্য অপেক্ষক রয়েছে। তো আমি যখন সেই ধাতু নিয়ে ফটোতড়িৎক্রিয়ার কোনো কাজ করব তাহলে অবশ্যই তার কার্য অপেক্ষক আমার জানতে হবে। অতএব বুঝলাম কার্য অপেক্ষক আমার চারটা জানলে আমি ফটোতড়িৎক্রিয়া নিয়ে পরবর্তী গবেষণা বা কোনো কাজ করা আমার জন্য কত সহজ হবে। তো ফটোতড়িৎক্রিয়া বুঝতে আমাদের সূচন কম্পাঙ্ক এবং কার্য অপেক্ষক ভালো করে বুঝলেই আমরা সেটি রপ্ত করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে ফটোতড়িৎক্রিয়া, আবার ছবিতে ফিরে যাই, ফটোতড়িৎক্রিয়ার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে ফটোতড়িৎক্রিয়া নির্ভর করে এই যে ধাতু আছে সেই ধাতুর বৈশিষ্ট্যের উপর। আমি কি ধাতু ব্যবহার করব। আমি আবারও একটু আগেও বললাম যে সোডিয়াম ব্যবহার করলে একরকম আচরণ হবে, একরকম ঘটনা হবে। ক্যালসিয়াম ব্যবহার করলে ভিন্ন হবে, অর্থাৎ যে পদার্থ ব্যবহার করবো সেই অনুযায়ী সূচন কম্পাঙ্ক পরিবর্তন।
যে পদার্থ ব্যবহার করব সেই অনুযায়ী কার্য অপেক্ষক পরিবর্তন হবে। তাহলে বুঝাই যাচ্ছে ধাতুর বৈশিষ্ট্যের উপর আমার নির্ভর করে যে আমি কেমন কি কাজ করব, সেটা ধাতুর বৈশিষ্ট্য নির্ভর করে। ধাতুর বৈশিষ্ট্য চেঞ্জ পার্থক্য হলে ইলেকট্রনের গতিবেগও পার্থক্য। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমি যে কম্পাঙ্কের আলো ব্যবহার করব, তাহলে আমি ফটোতড়িৎক্রিয়াতে ইলেকট্রন পাবো কি পাবো না, আমার ফটোতড়িৎক্রিয়া ঘটনাটি ঘটবে কি ঘটবে না, তা দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে কি ধরনের পদার্থের উপর, কি ধরনের ধাতুর উপর আমি আলো ফেলছি তার উপর নির্ভর করে। আরেকটি দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমি কি শক্তির অর্থাৎ কি কম্পাঙ্কের আলো ফেলছি। তাহলে আমাদের ফটোতড়িৎক্রিয়ার ক্ষেত্রে দুটি বিষয়কে খুব ভালো করে বুঝতে হবে। দুটি বিষয় হচ্ছে, প্রথম বিষয়টি আমি কোন ধরনের ধাতু ব্যবহার করব, তার কার্য কত, তার সূচন কম্পাঙ্ক কত। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমি যে আলোক শক্তিটি ব্যবহার করব তা কত কম্পাঙ্কের, তা কত শক্তির বা কত কম্পাঙ্কের। তাহলে আমি ইলেকট্রন পাবো না ইলেকট্রন কত গতি শক্তি পাবো, সবকিছু নির্ভর করছে এই দুটি বিষয়ের উপর। তো আশা করি আজকের লেকচারে তোমরা এই সম্বন্ধে, আলোক তড়িৎক্রিয়া সম্বন্ধে বেশ কিছু ধারণা অর্জন করেছো, যা ব্যবহার করে পরবর্তীকালে তোমরা পরবর্তী লেকচারে, যেটা আমি এই সপ্তাহে আরেকটি লেকচার নিব, তাতে তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং আমি কিছু গাণিতিক সমস্যার সমাধান করাবো যা তোমরা ভালো করে রপ্ত করতে পারবে। তো আজকের ক্লাসে আমরা আলোক তড়িৎক্রিয়া কি সেটা শিখলাম, আলোক তড়িৎক্রিয়ার কিছু বৈশিষ্ট্য জানতে পারলাম, চিরায়ত তরঙ্গ তত্ত্ব দিয়ে যে আলোর তড়িৎক্রিয়ার ব্যাখ্যা দেওয়া যায় না, সেটার জন্য যে কোয়ান্টাম মেকানিক্স বা আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রয়োজন সেটা আমরা জানলাম। আলোর ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা আলোর দ্বৈত ধর্ম সম্বন্ধে জানলাম, এবং আরো জানলাম যে কার্য অপেক্ষক কি এবং সূচন কম্পাঙ্ক কি, এবং এগুলো ফটোতড়িৎক্রিয়া ব্যাখ্যায় কতটা গুরুত্ব বহন করে। তো তোমাদেরকে পরবর্তী ক্লাসের জন্য আহ্বান জানিয়ে আজকের লেকচার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।